আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার সম্পন্ন হবে, জানালেন আসিফ নজরুল। বাংলাদেশকে অশান্ত রাখতে চাইলে কারো শান্তি থাকবে না, পররাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেয়া যায় না, বললেন মির্জা ফখরুল। জুলাই অভ্যুত্থানের সুফল পেতে ঐক্যের বিকল্প নেই, মত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। জুলাই আগস্ট গণহত্যার বিচার আগামী বছরের বিজয় দিবসের আগেই শেষ হবে, আজ এক আলোচনায় জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, গুম, খুন ও গণহত্যায় অভিযুক্তদের অনেক সহযোগী এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়েছেন। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ে 2 দিনের জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। শনিবার শেষ দিন আলোচনা হয় গুম, খুন, জুলাই গণহত্যা এবং বিচারের চ্যালেঞ্জ, সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা নিয়ে। গুম, খুন ও গণহত্যায় জড়িতদের দোসররা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় আছে বলে অভিযোগ করেন বক্তারা। এখন আবার যারা রাষ্ট্র ড্রাইভ করছেন, জনাব আসিফ নজরুল সহ ডক্টর ইউনূস সহ যে সরকার, তারা কিন্তু ওই কনস্টেবল, ওই রাইফেল, ওই বাহিনী, ওই এসপি, ওই ওসি, ওই সিস্টেম, সেটাকে কিন্তু এখনো পর্যন্ত ঠিক আলাদা করতে পারেননি। ফলে বিচার বিভাগের বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দৃশ্যমান এই চ্যালেঞ্জগুলিকে আমি খুব বিনয়ের সঙ্গে মনে করিয়ে দিতে চাই। গুম, খুন ও গণহত্যার বিচার কেন জরুরি তা ব্যাখ্যা করেন অ্যাটর্নি জেনারেল। এই জাতি প্রত্যাশা করে এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে। জাতিকে সঠিক বিচার ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা সেই দায়িত্ব নৈতিকভাবে, আইনগতভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। আইন উপদেষ্টা জানান, সরকার গণহত্যার বিচারে গুরুত্ব দিচ্ছে, তাই দ্রুত এটি সম্পন্ন হবে। একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা। এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছে, এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনে বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। সবচাইতে বড় প্রায়োরিটি হচ্ছে যারা দেশটাকে খুন এবং গুমের স্বর্গরাজ্যে পরিণত করেছিল, যারা ছাত্র জনতার রক্তে এই বাংলাদেশের মাটি রঞ্জিত করেছে, তাদের বিচারটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। কাজে এই জায়গায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। জুলাই আগস্ট গণহত্যা ও গুম খুনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা এবং সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুঝিয়ে দেব যে কতটা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশকে অশান্ত রাখতে চাইলে কারো শান্তি থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতীয় সংলাপের শেষ দিনের অধিবেশনে এই কথা বলেন তিনি। সংস্কারের মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ কোথায় যাবে, সেই জায়গায় জাতীয় ঐক্যের প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা। জাতীয় ঐক্য, নির্বাচন ও সংস্কার ইস্যুতে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপের শেষ দিনের অধিবেশনে 4র্থ ও 5ম সেশনে বক্তারা কথা বলেন দেশের নির্বাচন, সংস্কার, স্বার্থ ও নিরাপত্তা নিয়ে। আর পাশাপাশি তাদের মতে দেশের বর্তমান সংবিধান অগণতান্ত্রিক, তাই সংবিধানের দোহাই দিয়ে সংস্কার কাজ সম্ভব নয় উল্লেখ করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের গুরুত্ব তুলে ধরেন আলোচকেরা। দ্বিকক্ষ অবশ্যই এটা হতেই হবে বাংলাদেশে। দ্বিকক্ষ যদি হয় তাহলে আমি মনে করি সেই জায়গাতে বিভিন্ন রকমের মানুষ আসবে এবং তারা আমার মনে হয় যে একটা গাইডলাইন তৈরি করতে পারে ডিউরিং ইলেকশন। সেখানে হয়তো তত্ত্বাবধায়ক সরকার আলাদা করে প্রয়োজন হবে না।
দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় সব রাজনৈতিক দলকে একমত হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। They will become desperate and desperate people will do desperate things that will not only harm বাংলাদেশ কিন্তু তোমাদেরও অসুবিধা হবে, প্রত্যেকটা দেশেই ক্ষতি হবে। অলরেডি সেটার লক্ষণ কিছু কিছু দেখা যাচ্ছে। ভারত এবং চীনের মধ্যে এক ধরনের সংঘাত আছে, যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে এক ধরনের সখ্য আছে। আবার আমাদের কিন্তু এই তিনটি দেশের সাথে সম্পর্ক ভালো রাখাটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের স্বার্থ আছে তিনটি জায়গায়। মিয়ানমার সিচুয়েশন, আরাকান আর্মি, মিয়ানমার গভর্নমেন্ট, ওদিকে ভারত, চিটাগং হিল ট্র্যাক্টস নিয়ে ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। আমাদেরকে মিয়ানমার ওই অঞ্চলের চট্টগ্রাম হিল ট্র্যাক্টস দিয়ে ওই অঞ্চলকে নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। রোহিঙ্গা ইস্যু বৈঠকের আলোচ্য বিষয় না হলেও এই সমস্যা সমাধানের ওপর জোর দেওয়া হয় আলোচনায়। আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। করতে হবে, না হলে কিন্তু সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতায় থাকা উচিত না। দেশের মানুষের মাঝে ধারণা তৈরি হচ্ছে যে সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। এটা সঠিক নয়, কিন্তু একই সঙ্গে এটা মানুষের মধ্যে আশঙ্কা সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি। আপনারা সংস্কার করেন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সমস্যা সবচেয়ে বড় তৈরি হয়েছে যে আজকে বাংলাদেশে অস্থিরতা, স্থিতিশীলতা, এগুলো সমস্যা হচ্ছে, অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে। জুলাই অভ্যুত্থানে সুফল পেতে ঐক্যের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ রাজধানীতে খেলাফত মজলিসের দ্বাদশ অধিবেশনে তারা বলেন, দেশ বিদেশে ষড়যন্ত্র থেমে নেই, এটি বিবেচনায় রেখে সবাইকে এগিয়ে যেতে হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিভেদ নয় ঐক্য, এই প্রতিপাদ্য নিয়ে সমাবেশের আয়োজন করে খেলাফত মজলিস। এতে বিভিন্ন দলের নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয়। সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলন স্থলে আসেন দলটির নেতাকর্মীরা। বক্তব্যে বিভিন্ন দলের নেতারা জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন। এই মজলিসের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল এসেছে, অন্য অন্য ইসলামী দলের দায়িত্বশীল এসেছে। বিভিন্ন পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মনের দিক থেকে অনেকটা ঐক্যের কাছাকাছি চলে গেছি। এখন লড়াই হচ্ছে ওই যে আন্দোলনের মধ্যে দিয়ে স্লোগান উঠেছিল, এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ গড়বার লড়াই। একই রকম আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। ঐক্য, তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেন আলিম ওলামা ইসলামের দলগুলার মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশে আগুন লাগালে ভারতকে এর জন্য ভুগতে হবে। পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজেরা শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান, বুঝে শুনে চলেন। খেলাফত মজলিসের মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ ঐক্য নষ্ট করলে জবাবদিহি করতে হবে। আমাদেরকে সর্বপ্রথম আমাদের অভিন্ন শত্রু ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে ইস্পাত কঠিন একটা ঐক্য গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য বজায় থাকবে বলে আশা করেন এই খেলাফত মজলিস নেতা। আধিপত্যবাদকে আমাদেরকে রুখতে হবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতে এখন পর্যন্ত সন্তোষজনক কোনো পদক্ষেপ নেই। আজ আহতদেরকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। আহতরাও চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছেন।
জুলাই গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে শনিবার রাজধানীতে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। এতে অনেকে অংশ নেন। তাদের একজন পারভিন আক্তার। আন্দোলন চলাকালে যাত্রাবাড়িতে এক ছাত্রকে উদ্ধার করতে গিয়ে গুলিতে চোখ হারান তিনি। পুলিশ সাইডের থেকে সইরা যায়, আমার এই চোখে গুলি করে। যেই আসুক না কেন আমি চাই তাই যেন বসার আগে চিন্তা করে যে কার কারণে কাদের জীবন বাজি রেখে সিটটা আমি খালি পেয়েছি। পারভিন আক্তারের মতো আহত অনেকের মধ্যেই রয়েছে চাপা কষ্ট। যারা সমন্বয়ক, যারা এই আমাদের দায়িত্ব নিয়েছে, যাদের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি, এই দেশের জন্য দাঁড়িয়েছি, তারা আমাদের মস্তদের উপরে বসে তারা কেন এখন মস্তি করবে? যে ফ্যাসিস্টদের বিচার যেন ইনশাআল্লাহ কনফার্ম হয়। আমি এদের ফাঁসি চাই। আমি মরে যেতাম না, আমি জীবনে বাঁচতাম না, আমি কোনো দল করি না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। যারা আহত হয়েছে তাদের দিকে নজর দেন অগ্রাধিকারের ভিত্তিতে। সরকার বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব, দেশে হোক বিদেশে। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। তিনি বলেন, জনগণের কল্যাণ রাজনৈতিক দলগুলোর মূলে থাকা উচিত। সবাই গিয়ে নিজের গদিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত থাকে। মানুষের পাটা কিভাবে ধোয়াবে, মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না। ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশের দায়িত্বে না যাবে, এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। অনুষ্ঠান শেষে আহত ও তাদের পরিবারের খোঁজ খবর নেন জামায়াতে ইসলামের আমির। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, সংবাদের শেষ অংশে থাকছে ফরিদপুরের পদ্মার চরে ঘুড়ি উৎসব নিয়ে একটি প্রতিবেদন। যাচ্ছি পরের খবরে। রাতের আধার কাটিয়ে দিনের আলোতে মানুষ ভোট দেবে। 2026 সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় কম্বল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। কিছুটা সংস্কারে আমরা হাত দিয়েছি, এগুলো কাজ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আগামী বছরের শেষে অথবা 26 সালের প্রথম দিকে আমরা নির্বাচন দেব। এই প্রথম 16-17 বছর পরে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন দিনের আলোতে, রাতে কোনো ভোট হবে না ইনশাআল্লাহ। নদী বাঁচাতে প্রয়োজনে 2-4টি ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সমন্বয়ে আয়োজিত সম্মেলনে তিনি এই নির্দেশনা দেন। উপদেষ্টা বলেন, বন বিভাগের জমি দখলমুক্ত করতে হবে। পলিথিনের ব্যবহার বন্ধে বিকল্প খোঁজারও আহ্বান জানান তিনি। পরিবেশের যে এডিজি মহোদয় আছেন তাকে অনুরোধ করছি যে আপনি, আপনার কাছে তালিকা আছে যে কারা কারা দূষণ করছে, তাদের বিরুদ্ধে নিয়মিত কাজ শুরু করেন। তাদেরকে আমি অনলাইন মনিটরিং এর আন্ডারে আনবো এবং আপনারা নিয়মিত পানি পরীক্ষা করবেন। প্রয়োজনে আমরা নদী বাঁচাতে 2-1টা শিল্প কারখানা বন্ধ করে দেব। আইন নামেরও তো শিল্প কারখানা চালানোর কোনো সুযোগই নেই। আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের সেখানে প্রবেশাধিকার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন কার্ড ইস্যু করার জন্য আবেদন নেওয়া হবে। যে কোনো ইভেন্টের জন্য অস্থায়ী দৈনিক অ্যাক্সেস কার্ড নিজ নিজ মন্ত্রণালয় থেকে জারি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। আজ সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, 27 ডিসেম্বর পত্রিকাটির অনলাইন সংস্করণে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। ISPR বলছে, পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার পরিকল্পনা নেই। এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনায় জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন স্থানে চলছে মালবাহী নৌযান ধর্মঘট। দেশব্যাপী নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলী 16টি ঘাটে সব ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে। পুরোপুরি বন্ধ হয়ে গেছে দেশের অভ্যন্তরীণ নৌরুটে পণ্য পরিবহনও। যশোরের নওয়াপাড়া নৌবন্দরে 4 দফা দাবিতে চলছে দ্বিতীয় দিনের মতো পণ্যবাহী লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘট। খুলনা নৌবন্দরে পণ্য পরিবহনও সম্পূর্ণ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত 12টা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এর ডাক দিয়েছে। নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। সম্প্রতি চাঁদপুরের মেঘনায় একটি জাহাজে 7 জন খুন হন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহতের ঘটনায় বাসের চালক নুরুন নবী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও হাইওয়ে পুলিশ। দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাব। গতকাল রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাস চালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 2 বছর ধরে ওই চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। গত 10 বছর ধরে তিনি বাস, ট্রাক ও পিকআপ ভ্যান চালিয়ে আসছিলেন। দুর্ঘটনায় জড়িত বাসটির ফিটনেস সার্টিফিকেটও নেই বলে জানিয়েছে র্যাব। এছাড়া অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থেকে আরও একজনকে আটক করা হয়েছে। গতকাল টোল প্লাজায় থেমে থাকা একটি প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলকে পেছন থেকে ব্যাপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে 6 জন নিহত হয়। সচিবালয়ের গোপন নথি সন্দেহে বরিশালে 2টি ট্রাক আটক করেছিল সাধারণ জনতা। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে পুড়িয়ে ফেলার জন্য নির্ধারিত স্থানের পরিবর্তে অন্য স্থানে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এক শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর শুক্রবার সন্ধ্যা 7টার দিকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা বাজারে নথি সহ 2 ট্রাক আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাউনিয়া থানা পুলিশ। সচিবালয়ের 6 তলা থেকে 9 তলা পর্যন্ত পড়ছে, কারণ সেই সুবাদে তার উপরে সেই সুবাদেই সন্দেহ করে এই ট্রাক আটকাইছে। যেখানে ময়লা খোলা আছে ওখানে পোড়ানোর কথা, তা উনি এই কাগজগুলো ওখানে না পোড়াই ওখানে ময়লা টোলার জন্য পড়তে পারে না, হয়তো এই জন্য সে এই নদীর পার অঞ্চলে নিয়ে আসে দিকে বসে পোড়াইবে। বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সিসিটিভির রেকর্ডে দেখা যায়, শুক্রবার দুপুর 2টা 22 মিনিটে এবং 3টা 30 মিনিটে 2টি ট্রাক ভবনের গেট থেকে নথিপত্র বোঝাই করে বের হয়। অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, এগুলো প্রায় 1 যুগ পুরনো দাপ্তরিক নথিপত্র। এর কার্যকারিতাও শেষ হয়ে গেছে। এগুলো পুড়িয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ভাড়া করা 2টি ট্রাকে এসব কাগজপত্র ও আসবাবপত্র ভর্তি করে তা ভাগাড়ে ফেলে পুড়িয়ে দেওয়ার জন্য অফিসের 2 কর্মকর্তা ও 1 কর্মচারীকে লেবার সহ পাঠানো হয়। ট্রাকের ড্রাইভার আর যে শ্রমিকরা, তাদের উদ্দেশ্য ছিল এই কাগজ কিছু বিনষ্ট না করে তারা এটা বিক্রি করবে, তাদের বাড়ি এলাকায় নিয়ে চলে যায়। যেহেতু আমরা এলাকাটা চিনি না, তা আমরা বুঝতে পারি নাই। আমাদের এই কাগজগুলো বেশ 15 দিন আগে থেকেই আমরা এই কাগজগুলো বাইরে ফেলে রাখছিলাম, কারণ এখানে খুব জরাজীর্ণ অবস্থা। তখন থেকে আমরা গতকালকে যখন এগুলো নিয়ে যাই, তারপরে এখন এই ঘটনার পরে যখন এটি একটি মিসকনসেপশন তৈরি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের মাধ্যমে সমঝোতায় ট্রাক ও কাগজ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে। এই ঘটনায় 1 শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সেনাবাহিনী। দীপ্ত, বার্তা কক্ষ। প্রচণ্ড শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। পঞ্চগড়ে টানা 5 দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ, সাথে হিমশীতল বাতাস। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। শনিবার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কুড়িগ্রামে কুয়াশা তেমন না থাকলেও হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে মানুষজন। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 11.4 ডিগ্রি সেলসিয়াস।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হলো ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। আজ দিল্লির নিগমবোধ ঘাট শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বহু রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। এর আগে সকালে দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে 1 ঘণ্টার জন্য নেওয়া হয় মনমোহনের মরদেহ। সেখানে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে সেখান থেকে সেনা ট্রাকে করে মরদেহ শ্মশানে নেওয়া হয়। মনমোহন সিং এর মৃত্যুতে সারা দেশে 7 দিনের রাষ্ট্রীয় শোক চলছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় 24 ঘণ্টায় আরও 37 জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে 100 জনের মতো। এ নিয়ে গাজায় মোট নিহত 45,436 জনে দাঁড়িয়েছে। উত্তর গাজার শেষ হাসপাতালটি পুড়িয়ে দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর আগে শুক্রবার কামাল আদওয়ান হাসপাতালে ব্যাপক অভিযান চালায় তারা। বেইত লাহিয়া এলাকার হাসপাতালে অভিযান চালানোর কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের দাবি, হামাস হাসপাতালটি তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। জার্মানির পার্লামেন্ট ভেঙে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার। 23 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল ডেমোক্রেট নেতা ওলাফ সলৎস আস্থা ভোটে হেরে যান। ক্রিশ্চিয়ান লিন্ডনারের ফ্রি ডেমোক্রেটস দল সলৎসের জোট সরকার থেকে বেরিয়ে গেলে তিনি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেননি। তবে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত সলৎস তত্ত্বাবধায়ক চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন। রাশিয়ার আকাশ সীমায় আজারবাইজানের যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করায় ক্ষমা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এক বিবৃতিতে এই তথ্য জানায়। এতে বলা হয়, ইউক্রেনের ড্রোন হামলার প্রতিহত করতে যেয়ে ভুলবশত যাত্রীবাহী ওই উড়োজাহাজটি ভূপাতিত করে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ওই সময়টায় গ্রোজনি, মোজদোক ও ভ্লাদিকাওয়াজ শহরে ড্রোন হামলা চালাচ্ছিল ইউক্রেন। এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে রুশ প্রেসিডেন্ট। শীতের বিকেলে বর্ণিল আয়োজনে ফরিদপুরের পদ্মার চরে হয়ে গেল ঘুড়ি উৎসব। অষ্টমবারের মতো এই আয়োজনে নানা রং ও ঢঙের ঘুড়ি নিয়ে অংশ নেন ঘুড়ি প্রেমীরা। বাড়তি বিনোদন যোগ করতে উৎসবের পাশাপাশি বসে গ্রামীণ মেলা। নীল আকাশের বুকে উঠছে ড্রাগন, কঙ্কাল, সাপ, চিল সহ নানা রং বেরঙের ঘুড়ি। এগুলোর এক একটির আকার যেমন বিশাল, তেমনি দেখতেও অপরূপ। এসব ঘুড়ি দেখতে পদ্মার তীরে ভিড় করেন নানা বয়সের হাজারো মানুষ। যেন হঠাৎই পদ্মার পাড়ে আগমন ঘটে বিশাল ড্রাগনের। মৃদু হাওয়ায় যখন তা নড়ে ওঠে, শরীরে ভয়ও জাগায়। বাংলাদেশের জাতীয় পতাকার অনুকরণে তৈরি ঘুড়িটিও নজর কাড়ে। চলো হারাই শৈশবে স্লোগানকে সামনে রেখে শুক্রবার ফরিদপুরের পদ্মা নদীর বালুচরে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণিল এই ঘুড়ি উৎসব। বড়দের পাশাপাশি উৎসবে অংশ নেয় শিশু কিশোররাও। অনন্ত আকাশে বিশাল বিশাল ঘুড়ি তৈরি করে রঙের মেলা। সেই মেলায় হারিয়ে যেতে ইচ্ছে করে। ফার্স্ট টাইম আসছি, বাট অনেক এক্সাইটেড ছিলাম। প্রতি বছরই আসি। চেষ্টা করতেছি যে ঘুড়ির যে ঐতিহ্যটা ধরে রাখার জন্য। এই ঘুড়ির নাম হচ্ছে 3D ড্রাগন। উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। নাগরদোলা, চরকিতে চেপে আবার কখনো গ্রাম বাংলার ঐতিহ্য উপভোগ করতে করতে কখন যেন ফুরিয়ে আসে সময়ে, ভাঙে মিলন মেলা। কিন্তু এর রেশ থেকে যায় দর্শনার্থীদের মনে। দীপ্ত বার্তাকক্ষ। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন হবে, জানালেন আসিফ নজরুল। বাংলাদেশকে অশান্ত রাখতে চাইলে কারও শান্তি থাকবে না, পররাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেয়া যায় না, বললেন মির্জা ফখরুল। জুলাই অভ্যুত্থানের সুফল পেতে ঐক্যের বিকল্প নেই, মত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। এই ছিল এখনকার মতন। আমি তারানুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।